বাংলা সহপাঠ নবম দশম শ্রেণীর উপন্যাস ১৯৭১। আলোচনা করছি পাঠ ৩। চিত্রাপুরী রাতে এক নাগারে কখনো ঘুমায় না, ক্ষণে ক্ষণে জেগে চেঁচায়, কেলা যাই গো, লোকটা কে? তার ঘুমাবার জায়গাটা হচ্ছে সেনাবাড়ির পাকা কালী মন্দিরের চাতাল। লিলু সেন তাকে থাকবার জন্য একটা ঘর দিয়েছিলেন, সেখানে নাকি তার ঘুম হয় না। দেবী মূর্তির পাশে সে বোধ হয় এক ধরনের নিরাপত্তা বোধ করে। গভীর রাতে দেবীর সঙ্গে তার অন্তরঙ্গ কথাবার্তা হয়, যেমন, দেখিস হে মা কালী, আমার পুত্রে যে মারছে, তুই তার কলজাটা তাই না খা, তোরে আমি জোড়া পাঠা দিমু। কি কথা, বুক চিরা রক্ত দিমু। ঠিক আছে, ওই সর্বনাশ কি কয়, হে মা কালী দেখিস রে বেটি দেখিস। ওকে, চিত্রাপুরী কিন্তু সেই ভিক্ষুক, ওই গ্রামের প্রথম যেটি ভিক্ষুক আর কি, ঠিক আছে। মা কালী কিছু শোনেন কি না বলা মুশকিল, কিন্তু চিত্রাপুরীর ধারণা তিনি শোনেন এবং তিনি যে শুনছেন তার নমুনাও দেন। যেমন এক রাত্রিতে খক খক কাশির শব্দ শোনা গেল। বুড়ির রক্ত জল হয়ে যাবার মতো অবস্থা। সে খাপা গলায় রাখলো, হেই মা। হাসির শব্দ দ্বিতীয়বার আর শোনা গেল না। দেবীরা তাদের মহিমা বারবার করে দেখাতে ভালোবাসেন না। বুড়ি আজ রাতেও মা কালীমার সঙ্গে সুখ দুঃখের অনেক কথা বলল। জোড়া পাঠার আশ্বাস দিয়ে ঘুমাতে গেল। তারপর জেগে উঠে চেঁচালো, কেলা যাই গো, লোকটা কে? কেউ জবাব দিল না। কিন্তু বুড়ির মনে হলো অনেকগুলো মানুষ যেন এদিকে আসছে, শব্দ করে পা ফেলছে, হা হুঁ হা, এরকম একটা আওয়াজও আসছে। ডাকাত নাকি? চিত্রাপুত্রীর ভয়ে কাঠ হয়ে গেল। তার চোখের সামনে দিয়ে মিলিটারিরা দলটি পার হলো। আলো কম, স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। চিত্রাপুরী কিছু বুঝতে পারল না, এরা কারা, এই রাতে কোথা থেকে এসেছে। বুড়ি দেখল সেন বাড়ির সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার টর্চের আলো ফেললো। এর মানে কি, ডাকাত? কিন্তু সেন বাড়িতে ডাকাত আসার কথা নয়। সেনরা এখন হতদরিদ্র, এই বিশাল বাড়ির ইটগুলো ছাড়া ওদের আর কিছুই নেই। কি কথা। তারপর ওকে, ওরা আবার চলতে শুরু করলো। সেনারা আবার কি করলো, চলতে শুরু করলো। জুম্মা ঘরের কাছে এসে আবার সেন বাড়ির উপরে টর্চ আলো ফেললো। কোন দিকে যাচ্ছে? কৈতব্য পাড়ার দিকে। ওদের আগের ভাগে খবর দেওয়া দরকার। সেন বাড়ির পিছন দিক দিয়ে ছুটে গিয়ে খবর দেবে। চিত্রাবুড়ির কাছে সমস্ত ব্যাপারটা অস্বাভাবিক লাগছে। এই রাতের বেলা দল বেঁধে এরা কেন আসবে? না, কৈতব্য পাড়ার দিকে যাচ্ছে না। চুম্মা ঘর পেছনে ফেলে এরা সড়কে উঠে গেল। টর্চের আলো এখন আর ফেলছে না। বুড়ির মনে হলো এরা স্কুল ঘরের দিকে যাচ্ছে। আজিজ মাস্টারকে খবর দেওয়া দরকার, কিন্তু তার আগেও খবর দেওয়া দরকার কৈতব্য পাড়ার। বিপদের সময় নিজ গোত্রের মানুষের কথাই প্রথম মনে পড়ে। 4-5টা কুকুর একসঙ্গে চেঁচাচ্ছে। এরা কিছু টের পেয়েছে। কুকুর বিড়াল অনেক কিছু আগে ভাগে জানে। বুড়ি কালী মন্দিরের চাতাল থেকে নেমে এলো। সে কোনো দিক যাবে মনস্থির করতে পারছে না, মানে সে স্কুল দিকে যাবে নাকি ওই পাড়ার দিকে যাবে আর কি। গ্রামে মিলিটারি ঢুকেছে, এরা প্রথম বুঝতে পারলেন নীলগঞ্জ মসজিদের ইমাম সাহেব। পাকা মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে তিনি সূরা ইয়াসিন পড়ছিলেন। আজান দেওয়ার আগে তিনি 3বার সূরা ইয়াসিন পড়েন। দ্বিতীয়বার পড়বার সময় অবাক হয়ে পুরো দলটা দেখলেন, এরা স্কুল ঘরের দিকে যাচ্ছে। প্রথম কয়েক মুহূর্ত তিনি ব্যাপারটা বুঝতে পারলেন না। সূরা ইয়াসিন শেষ করে দীর্ঘ সময় মসজিদের সিঁড়িতে বসে রইলেন। অন্ধকার এখনো কাটেনি। পা খালি রাখছে, মানে পাখিরে ডাকছে। ইমাম সাহেব মনস্থির করতে পারছেন না এখানে বসে থাকবেন না খবর দেওয়ার জন্য ছুটে যাবেন। কিছুক্ষণ পর তার মনে হলো সিঁড়িতে এরকম প্রকাশ্যে বসে থাকা ঠিক না, মসজিদের ভিতরে থাকা দরকার। কিন্তু নীলগঞ্জ মসজিদে তিনি কখনো একা ঢোকেন না। এই মসজিদের জিন নামাজ পড়ে, এরকম একটা প্রবাদ আছে। আচ্ছা, অনেকেই দেখেছে, তিনি অবশ্য এখনো দেখেননি, কিন্তু তার ভয় করে। একা বসে থাকতে থাকতে তার মনে হলো, এই যে তিনি দেখলেন একদল মিলিটারি, এটা চোখের ভুল না তো? 9 রোডে মিলিটারি আসেনি। সোহাগীতে আসেনি, এখানে আসবে কেন? এখানে আসেটা কি? নেহাতেই গণ্ডগ্রাম, এই গণ্ডগ্রামে পাবে কি আছে, এটাই মনে মনে আর কি চিন্তা করতেছে আর কি। ইমাম সাহেব ইউনিয়ন বোর্ডের রাস্তায় এসে দাঁড়ালেন। স্কুল ঘর বাঁশবনের আড়ালে পড়েছে, কিছুটা দেখা যাচ্ছে না। মুসল্লিরা কেউ আসছে না কেন? নাকি মিলিটারির খবর জেনে গেছে সবাই?
তার প্রবল ইচ্ছা হাতে লাগলো নামাজ না পড়েই ঘরে ফিরে যেতে। আকাশ ফর্সা হতে শুরু করতে অথচ কারো দেখা নেই। দীর্ঘ সময় অপেক্ষা করার পর মতি মিয়াকে আসতে দেখা গেল। মতি মিয়া একটা মামলার মাপ মাপ সরি মামলায় জড়িয়ে ইদানিং ধর্মকাণ্ডে অতিরিক্ত কর্মকাণ্ডে উৎসাহী পড়েছে। ইমাম সাহেব নিচু গলায় বললেন, এই মতি, কিছু দেখলা? কি দেখমু? কিসের কথা কন? কিছুই দেখি নাই। না, বিষয়টা কি? ইমাম সাহেব আর কিছু না বলে চিন্তিত ভঙ্গিতে আজান দিতে গেলেন। আজান শেষ করে মতি মিয়াকে আবার জিজ্ঞেস করলেন, স্কুল ঘরের কাছে কিছুই দেখো নাই? না। ব্যাপারটা কি ভাইয়েঙ্গা কন? মনে হয় গ্রামে মিলিটারি ঢুকেছে। কি ঢুকেছে? মিলিটারি। আরে কি কন? এই গ্রামে মিলিটারি আইব কেন? আমি চাইতে দেখলাম। চোখের ধাক্কা, অন্ধকারে কি দেখেছি। নন্দাইল রোডে তো এখনো তো মিলিটারি আসে নাই। তুমি জানলা কেমনে? আমার শালা আইছে গতকাল, নিজামের বড় ভাই। আমি কিন্তু নিজের চোখে দেখলাম। আরে না, মিলিটারি আইলে এতক্ষণ গুলি শুরু হয়ে যাইতো। মিলিটারি কি সোজা জিনিস? ইমাম সাহেব নামাজ শুরু করবার আগেই আরো তিনজন নামাজি এসে পড়ল। তারাও কিছু জানে না। একজন এসেছে স্কুল ঘরের সামনে দিয়ে, সেও কিছু দেখেনি। ইমাম সাহেব আজ অত্যন্ত সংক্ষিপ্ত নামাজ পড়লেন। নামাজের শেষে সাধারণত তিনি হাদিস কোরআনের দুই একটি কথা বলেন। আজ কিছুই বললেন না। বাড়ির দিক রওনা হলেন। বেশ আলো চারদিকে, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। জোড়া শিমুল গাছের কাছে এসে তিনি আর চোখে স্কুল ঘরের দিকে তাকালেন। বারান্দায় সারি সারি সৈন্য বসে আছে। ইমাম সাহেব মনে হলো স্কুল কমান্ডারের গেটের কাছে দাঁড়ালে একটা লোক হাত ইশারা করে তাকে ডাকছে। লোকটার পরনে ফুল প্যান্ট এবং নীল রঙের একটা হাফ শার্ট। কিন্তু তাকে ডাকছে কেন? নাকি তিনি ভুল দেখছেন? ইমাম সাহেব কপালের বিন্দু বিন্দু ঘাম জমলো। হায় রে, ওর ভয়ে লেগে গেছে আর কি। কি অবস্থা! তিনি একবার আয়তাল কুরসি ও তিনবার দোয়া ইউনিস পরে স্কুল ঘরের দিকে এগুলেন। নীল শার্ট পরা লোকটিও এগিয়ে আসছে তার দিকে। ব্যাপার কি? এ কে? তিনি অতি দ্রুত দোয়া ইউনিস পড়তে লাগলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে বিপদে পড়লে যে দোয়াটা পড়া হয় আর কি। এই দোয়াটি খুব কাজের। হযরত ইউসুফ আলাইহিস সালাম মাছের পেটে বসে এই দোয়াটি পড়েছিলেন। নীল শার্ট পরা লোকটি এগিয়ে আসছে। কি চাই সে? আপনি কে? আমি এই গ্রামের ইমাম। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি একটু আসেন আমার সাথে। কই যাইতাম? আসেন, মেজর সাহেব আপনারে ডাকেন। ভয়ের কিছু নাই, আসেন। ইমাম সাহেব তিনবার মুকাদ্দুমস পরে ডান পা আগে ফেললেন। সঙ্গে নীল শার্ট পরা লোকটি মৃদু সুরে বললেন, এত ভয় পাচ্ছেন কেন? ভয়ের কিছুই নাই। এটা ছিল পার্ট 3 এর কাহিনী।